সবাইকে স্বাগত জানতে চাই বাংলাদেশের আজকের আয়োজনে। আজ স্টুডিওতে আছেন আইন, গণমাধ্যম ও রাজনীতি বিশ্লেষক শেখ মহিউদ্দিন। মহিউদ্দিন ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মহিউদ্দিন ভাই, বাংলাদেশ কেমন আছে? বাংলাদেশ একটি জাতির চরিত্র হননের পরে এবং চরিত্রটাকে ধ্বংস করে দেওয়ার পরে যে অবস্থায় জাতির অবস্থা হয়, বাংলাদেশটা সেই অবস্থায় আছে। এবং আপনি তুলনা করতে পারেন ঢাকা শহরের রাস্তায় যে জ্যাম রয়েছে এবং যে পরিবেশটা রয়েছে, এইটার সাথে তুলনা করতে পারেন বাংলাদেশের বর্তমান অবস্থা। ২০ বছর নির্বাসিত ছিলেন আপনি, তো এই ২০ বছর নির্বাসিত থাকার পরে যে বাংলাদেশে ফিরলেন, সেটা কি ঠিক আছে? মানে আপনার প্রাপ্তি এবং প্রত্যাশার এটার ফারাক কতখানি? আমি হতাশ না, বাট আমি ক্ষুব্ধ। ৫ আগস্টের পরে আমাদের প্রতিবেশী ভারত, তারা আমাদের সাথে যে আচরণটা করছে, সেটা গণমাধ্যমে মানে তারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে, সত্য মিথ্যা মিলিয়ে যেগুলো করছে, মানে এটা কেন করছে ভাইয়া? একটাই কারণ বাংলাদেশ তাদের হাতে না থাকলে তাদের সার্বভৌমত্ব থাকবে না, যে কারণে তারা দিশেহারা হয়ে পাগলের মতো এই কাজগুলো করতেছে। মানে এইগুলো খুবই দৃষ্টিকটু না? মানে এতে সাধারণ যে আমাদের দেশের যে মানুষ, তারা তো বিরক্ত হচ্ছে না। আমাদের জাতির প্রতি তো তাদের কোনো মমত্ববোধ নাই, কারণ এর আগে যতগুলো অগণতান্ত্রিক কাজ হয়েছে, তাদের রাষ্ট্রীয় চরিত্রের মধ্যে যতগুলো চরিত্র রয়েছে, এবং ইভেন সাধারণ মানুষ কেউ কি কখনো আমাদের নাগরিকদের প্রতি কোনো সহানুভূতি দেখিয়েছে? দেখায়নি। কারণ তারা জানে তাদের শুধু স্বার্থটাই হলো, তাদের সার্বভৌমত্ব থাকবে না। এবং বাংলাদেশ থেকে প্রতিদিন তাদের যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা তারা আহরণ করে পাচারের মাধ্যমে, বৈধ ইয়ের মাধ্যমে, এইটা বন্ধ হয়ে গেছে। এখন তাদের ত্রাহি ত্রাহি অবস্থা, সেই জন্য তারা পাগলের মতো এখন সব প্রলাপ বকতেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা যারা আছেন, এটা সাধারণ মানুষ বলে যে তারা অনেক বেশি সুশীল, নম্র, ভদ্র, বিনয়ী। সাধারণ মানুষ এটাও মনে করেন যে তারা প্রশাসক হিসাবে যতটা না কার্যকর, তার থেকে অনেক বেশি সমাদৃত সমাজসেবক হিসাবে। আপনিও কি এটা মনে করেন? আমি এখানে ডক্টর ইউনূসকে ছাড়া, এই সর্বজন শ্রদ্ধেয় তিনি বিশ্ববরেণ্যে, তাকে ছাড়া রাষ্ট্র পরিচালনার জন্য প্রত্যেককেই আমার কাছে মানদণ্ডে একটু নিচু মনে হয়েছে। কারণ রাজনীতি, রাষ্ট্র এবং সরকার এটা হলো রাজনৈতিক প্রতিষ্ঠান। এখানে আপনাকে সবকিছু সমাধান করতে হয় রাজনীতি দিয়ে, এটা এনজিও টাইপ দিয়ে হবে না। এখানে ডক্টর ইউনূসের সাথে অন্যদের ফারাক হলো 20 and 3-4। তো এই মাঝখানের এই ফারাকটা তারা কোনো ক্রমেই কেউ ঘুচাতে পারছে না। আর এইটার প্রভাব পড়ছে রাষ্ট্র পরিচালনায়। যারা এতদিনে মহিরুহ হিসাবে তৈরি হয়েছে, এক একজন দুর্দান্ত দানব, এই দানবদের বিরুদ্ধে তারা দাঁড়াতে পারছে না। সেক্ষেত্রে প্রশাসন সিস্টেমের ভিতরে যারা আছে, আমি যদি একদম গত 15-16 বছরে প্রশাসনে যাদেরকে নিয়োগ করা হয়েছে, যে মেকানিজমে নিয়োগ করা হয়েছে, তারাই তো এখনো মানে তাদের স্বপদে বহাল। সেই ওয়ার্কিং টিম নিয়ে আসলে এই উপদেষ্টারাই বা কি করবেন? বিকজ সরকার জনমনে যেটা রয়েছে এবং যেটা আমি পেয়েছি, সেটা হলো সরকারের মধ্যেই, সরকার বলতে আমি শুধু এই উপদেষ্টা পরিষদ থেকে বোঝাচ্ছি না, আমি রাষ্ট্র ব্যবস্থায় যে বিন্যস্ত বিরাট বিষয়টা আছে, এখানে সরকারের মধ্যেই আমি দেখতে পাচ্ছি স্পষ্ট আকারে দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে বাংলাদেশি যারা দেশপ্রেমিক, আরেকটা হলো যারা ভারতপন্থী। তো এই দুইটা গ্রুপ যেখানে যেখানে আছে, ওখানেই কাজটা হচ্ছে। এবং ভারতীয়রা যে কোনোভাবে হোক এই সরকারকে এলিমিনেট করার চেষ্টা করবে। এবং আমাদের যারা ভারতপন্থী রয়েছে, তারা কিন্তু প্রকাশ্যেই তাদের জানান দিচ্ছে যে আমরা এখনো শক্তিশালী। কিন্তু এই সমাধানের পথ কি? সমাধানের পথ হচ্ছে আমার বুঝে যেটা আসে, সেটা হলো ডক্টর ইউনূসকে কঠিন হয়ে যোগ্য লোকদেরকে তার পরিষদে নিতে হবে। যদি সেটা না হয়, তাহলে আমাদের বিপ্লব ব্যাহত হবে। সেটা বিপ্লব তো সম্পন্ন হয় নাই, বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। বিপ্লবের প্রথম পার্ট হয়েছে, আপনি যদি বিপ্লব বলেন। আর বিপ্লব বলতে গেলে সমস্যা হলো, এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড বিপ্লব চায় না, তারা চায় অভ্যুত্থান, তারা চায় গণতান্ত্রিক প্র্যাকটিস। তো এখানে বিষয়টা আসতেছে নাগরিকদের জন্য গণতন্ত্র, নাগরিকদের জন্য রাষ্ট্র। এই জায়গাটায় যদি আমরা ফোকাস করতে পারি, তাহলে বিপ্লব
আপনি অসম্পূর্ণ থাকলেও এটাকে আমরা টেনে নিয়ে যেতে হবে পরবর্তী ধাপে। আর পরবর্তী ধাপটা সম্পন্ন না হওয়া পর্যন্ত শঙ্কা রয়ে যায় যে বিপ্লব এবং বিপ্লবী প্রত্যেকেই আশঙ্কার মধ্যে আছে তাদের পরিণতির জন্য। সেখানে পলিটিক্যাল পার্টি যারা, রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা, ঐক্য, সেখানে কি আপনি একটু ফাটল দেখছেন না? রাজনীতিতে কত পার্সেন্ট দেশপ্রেমিক রয়েছে এখন, এটা কিন্তু বিরাট প্রশ্ন। এখানে ধান্দাবাজদের সংখ্যা সবচেয়ে বেশি। এরা ঠিকমতো পত্রিকাও পড়ে না, এরা নিজেরাও জানে না তাদের দলের আদর্শ কী। আপনি জিজ্ঞাসা করে দেখেন বড় বড় নেতাদেরকে, এরা নিজের দলের আদর্শ এবং লাস্ট কবে তারা দলের আদর্শ, মূলমন্ত্র, গঠনতন্ত্র পাঠ করেছে এটা আপনি জিজ্ঞাসা করেন, তখন পেয়ে যাবেন তাদের এক একজনের দৌরত্ব কত। স্বাভাবিকভাবেই ধান্দার জন্য এখন রাজনীতি করে। আগে রাজনীতি করতো রাজনীতিবিদরা, খদ্দর পরে রাজনীতি করতো। খদ্দর যখন রিপ্লেস হলো সুটেড বুটেড হিসাবে, তখন প্রথমে আসলো গুন্ডারা, গুন্ডারা হেল্প করতো। গুন্ডাতন্ত্রের থেকে পরবর্তীতে যারা ইনভেস্ট করতো তারা দেখতেছে যে আমরা কেন পয়সা দেবো। এরপরে ব্যবসায়ীরা, এই ধান্দাবাজ ব্যবসায়ীরা পলিটিক্সে যোগদান করছে। আপনি এই যে আপনার সবচেয়ে জঘন্য পার্লামেন্টগুলো হয়েছে সেখানেও দেখেন আপনি তাদের দৌরত্ব বেশি। রাজনীতিবিদ কোথায়? রাজনীতিবিদ নাই। এটা না হয়ে আসলে কি হওয়া উচিত ছিল? মেধাবী লোকদেরকে রাজনীতিতে পেশাগতভাবে আসতে হবে, রাজনীতি একটি প্রফেশন হিসেবে নিতে হবে, কারণ এই রাজনীতি একটা রাষ্ট্রকে পরিচালনা করে। আমি ব্যবসায়ী হয়ে যদি আমি রাজনীতিতে আসি, সরকারে আসি, আমি আমার ধান্দাটাকে আমি সবসময় প্রায়োরিটি দেব, সেটাকেই আমি উন্নত করার চেষ্টা করব। জনগণ আমার কাছে লেস প্রায়োরিটি পাবে। যে ঘটনাটা গত এই 14, 15, 16 বছর ধরে যে প্র্যাকটিসটা হয়ে আসছে, এটার প্র্যাকটিসটা আপনার আমরা যদি 71-এর ওটাকে স্বাধীনতা ধরি তাহলে ওখান থেকেই চালু হয়েছে। ওখান থেকে চালু হয়েছে, সেটার পরম্পরা বলতে পারেন। এটা আস্তে আস্তে অল্প ছিল, সেটা বাড়তে 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 আজকে এই বিরাট ক্যান্সারে পরিণত হয়েছে। অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবার ফিরছি আপনার কাছে। দর্শক, জানতে চাই বাংলাদেশে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ জানতে চাই বাংলাদেশে। মহিউদ্দিন ভাই, আইন শৃঙ্খলার পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে সেই 5 আগস্টের পর থেকেই যে টালমাটাল অবস্থা, এ বিষয়ে আপনার মতামত কি? আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম বড় অবনতি হয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। কারণ রাজনীতির ট্রানজিশন পয়েন্টে গিয়ে আমরা সবাই এবং সকল নাগরিক ভেবেছিল যে এখন সুস্থ স্বাভাবিকভাবে তারা জীবনযাপন করতে পারবে। কিন্তু অস্ত্রধারীরা যখন নিরস্ত্র মানুষের প্রতি অবলীলায় অত্যাচার, নির্যাতন, গুলি, হত্যা, গুম করার একটা অভ্যাস করে তুলেছে গত 17 বছরের, একটা দীর্ঘমেয়াদী অভ্যাস, এর মধ্যে 2-3টা জেনারেশন ঢুকে গেছে। এই অভ্যাসটা জেনেটিক আকারে তৈরি হয়েছে। যখন তারা ফল করলো তখন আইন শৃঙ্খলা ভেঙে পড়ল। আর দুর্বৃত্ত রাষ্ট্রে সবসময় ছিল, যে দুর্বৃত্তরা এতদিন কিছু করতে পারে নাই, তারা যখন দেখলো মাঠ ফাঁকা, তারা সব জায়গায় নিজেদেরকে বসিয়ে ফেললো। দুর্বৃত্ত আমি বলছি, আমি কিন্তু রাজনৈতিক কর্মী বলতেছি না, কারণ রাজনৈতিক কর্মী যে রাজনৈতিক কর্মী সে কোনো অপরাধ করতে পারে না। এখন যে অপরাধ করে সে হলো দুর্বৃত্ত, আর স্বাভাবিকভাবেই পেশাগত দুর্বৃত্তরা ওই সুযোগটা নিয়ে নিয়েছে। এখন আপনার টোটাল বাংলাদেশের পরিস্থিতিটা হলো, ঢাকা শহরের রাস্তায় যদি আপনি হাঁটেন দেখবেন গাড়ি এখানে চালাচ্ছে, বাম দিক থেকে একটা ঢুকছে, ডান দিকে একটা ঢুকছে, গাড়ির টাইম মানে যেগুলার মেয়াদ উত্তীর্ণ গাড়িগুলো চলতেছে, দেখার কেউ নাই। এটাই হলো বাংলাদেশ এখন। আপনি কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অ্যাক্টিভিটিস থাকার কথা, ওরা কি এভাবে অ্যাক্টিভ? ওরা অ্যাক্টিভ হবে কেন? তারা তো সবাই ভয়ের মধ্যে আছে যে আমরা জনগণের উপরে গুলি চালিয়েছি। যারা দেশের মালিকের উপরে গুলি চালাতে পারে তাদের কাছে তো বাংলাদেশ কখনোই নিরাপদ না। সেক্ষেত্রে এই সরকার কিন্তু যথেষ্ট সময় পেয়েছিল। আপনি রিপ্লেসমেন্ট কোথাও করে নাই তারা। কেন? এই অভ্যুত্থান যারা করেছে বা বিপ্লবের প্রথম ধাপ যারা করেছে তাদের মধ্যে আপনার স্বল্প শিক্ষিত আছে, মধ্যশিক্ষিত আছে, উচ্চশিক্ষিত আছে। আপনি এখন জরুরি ভিত্তিতে আমরা কি 50,000 যুবকদেরকে আমরা পুলিশে নিয়ে নিতে পারতাম না? 6 মাসের ট্রেনিং দিয়ে তাদেরকে ঢুকাতে পারতাম না? পারতাম। কিন্তু এটা সরকার কেন করে নাই? এইটা নিয়ে আমি ক্ষুব্ধ।
মানে আপনি দেখেন না যে শুরুর দিকে আগস্টের মাঝামাঝি সময় যখন ঢাকার রাজপথে ট্রাফিক ছিল না, তখন কিন্তু এই সাধারণ মানুষ এই সাধারণ ট্রাফিক মানুষ, কন্ট্রোল হ্যাঁ। করেছে। ডাকাতের উৎপাত যখন বাড়লো, সাধারণ মানুষ তখন নিজেদেরকে প্রোটেক্ট করা শুরু করলো। তখনও তো আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভ ছিলই না। সেটা এবং 2 দিন সরকারই ছিল না, 2 দিন 2.5 দিনের মতো বাংলাদেশের সরকারই সরকারই ছিল ছিল না। না। ঠিক এই প্রসঙ্গে আসি যে একই সাথে যে হয়েছে না যে গত 15 বছরে যাদের কাছে প্রচুর পরিমাণে কালো টাকা, আপনি কি মনে করেন যে সেই টাকার প্রভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে? সেটার প্রভাব তো অবশ্যই রয়েছে। সেই টাকা, কালো টাকা বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠীর কাছে চলে যাচ্ছে, কারণ এই টাকার পরিমাণ এত বেশি যে তাদের ধরেন আগামী 20 বছরও যদি তারা এই টাকা বিলায়, এই টাকাটা শেষ হবে না। তো সেক্ষেত্রে হয়তো ধরেন আমি খুব দেশপ্রেমিক আছি, আপনি দেশপ্রেমিক আছেন, 10 হাত ঘুরে যদি আপনার কাছে আপনার এমন একটা প্রোগ্রাম আসলো, আপনি মনে করলেন যে হ্যাঁ এটা আমার অধিকারের জন্য গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু অধিকারের জন্য লড়াই করতে গিয়ে আসলে রাষ্ট্রের বিরুদ্ধে ক্ষতি করতেছেন, এরকম হচ্ছে। রাইট। এবং আমি নিজে দেখেছি, আমি এর মধ্যে কিছু অনুসন্ধান করেছি। জি। টাকা, কালো টাকা কিভাবে, কেমন পদ্ধতিতে সরকারের মধ্যে, প্রশাসনের মধ্যে ঢুকছে, আচ্ছা। রাজনীতিতে ঢুকছে। আমি 1 মাসের উপরে ঢাকায়, জি। আমি এটা নিজে খোঁজ খবর নিয়ে একদম সুস্থ মাথায় আমি দেখেছি এটা ঢুকছে, কিন্তু এটা সামলানোর মতো কোনো কার্যকর পদক্ষেপ সরকারের পক্ষ থেকে আমাদের ডক্টর ইউনূস সাহেবের অবশ্যই এটা উনি চাইবেন না, কিন্তু আমার মনে হয় না যে উনি কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছেন তার সহযোগীদের দ্বারা। শেখ হাসিনা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছেন, তাকে ফেরাতে, দেশে ফেরাতে যে পদক্ষেপ, সরকার তো কিছু পদক্ষেপ নিয়েছে, তাই বলা হচ্ছে যে এটা সময় সাপেক্ষ। মানে আপনি কি মনে করেন যে এটা ঠিক আছে? যে অনেকেই দিবাস্বপ্ন দেখতে পারে, কিন্তু শেখ হাসিনা আগামী 20 বছরের মধ্যে যদি বাংলাদেশে প্রবেশ করে, অবশ্য 20 বছর বাঁচার তার সম্ভাবনা কম, তবে সে সুস্থভাবে নারী হলেও তাকে সুস্থভাবে থাকতে দিবে না। এত হাজার মানুষকে তিনি গুম করেছেন এবং মেরেছেন, এবং রাষ্ট্রকে মাদক দিয়ে এবং দুর্নীতি দিয়ে যেভাবে উনি বিপর্যস্ত করে দিয়েছেন, একটা জাতির চরিত্রকে নষ্ট করে দিয়েছেন, এটার রেহাই তিনি কোনোভাবে, বাংলাদেশে ঢোকাটাই তার জন্য বিপজ্জনক। এইটা তার জন্য কোনো বাংলাদেশে না ঢুকলে আসলে তাকে বিচারের মুখোমুখি কিভাবে দাঁড় করানো বিচার, আইকম্যানকেও তো বিচার করা হয়েছে না, ধরে এনে বিচার করতে হবে, অথবা রায় হওয়ার পরে তাকে ধরে আনতে হবে। সেখানে কি কার্যকর পদক্ষেপ দেখছেন যে সরকার ঠিক পথে এগোচ্ছে? এখনো বলার জন্য টু আর্লি, বাট পদক্ষেপের স্লোত গতি আছে, যেটা মানুষের মধ্যে সন্দেহের উদ্রেক করছে। দর্শক, জানতে চাই বাংলাদেশে নিচ্ছি আরেকটা ছোট বিরতি, সাথে থাকুন। আবারও স্বাগত জানতে চাই বাংলাদেশের আজকের পর্বে। মহিউদ্দিন ভাই, সরকার গঠন হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে 7 মাস, এই 7 মাস প্লাস মাইনাস। 24-এর যে গণহত্যা হয়েছে সেটার বিচার সম্পর্কে আপনার মতামত কি? বলে রাখি, সাধারণ মানুষের সাথে আমরা যখন কথা বলেছি তারা খুব একটা পজিটিভ ভাইব আমাদেরকে দেয়নি, তারা অনেকখানি বিরক্তও বটে। বিরক্ত, ক্ষুব্ধ আমিও। তবে এখন পর্যন্ত কিন্তু সরকার নিহত, আহত, নিখোঁজ এদের প্রকৃত তালিকা কিন্তু এখন পর্যন্ত প্রণয়ন করতে পারে নাই। চলমান আছে। যে তালিকা দিয়েছে, একটা সরকারের জন্য কি এতদিন লাগা প্রয়োজন? প্রয়োজন না। এখানেই প্রশ্ন। আমরা এমনও দেখেছি ছাত্রলীগের হয়ে যারা আক্রমণ করেছিল তাদের মধ্যে কেউ কেউ লিস্টের মধ্যে ঢুকে গেছে। এক্স্যাক্টলি। জাহাঙ্গীর, মেয়র জাহাঙ্গীরের পিএস কিংবা এরকম কেউ একজন তালিকার ভিতরে ছিলেন। তো প্রশ্ন হচ্ছে, তাহলে হচ্ছেটা কি এখানে? আপনার কি মনে হয় সরিষার ভিতরেই ভূত এখন পর্যন্ত? আমরা তো জানি ফ্যাসিবাদের লোকজন এই গভর্নমেন্টের মধ্যে আছে। এখন আপনি যে টিমটা তৈরি করবেন সেই টিমের মধ্যেও যদি তাদের লোক ঢুকতে পারে, তাহলে বুঝতে হবে যে ইন্টেনশনালি আমাদের মধ্যেই কেউ বায়াসড হয়ে গেছে। আলটিমেটলি তাইলে তো ওই যে লাউ সেই কদুই হয়ে যাচ্ছে। অবশ্য সেইটা যে লাউ সে কদু হবে না, কেন হবে না?
বিপ্লব একটি চলমান প্রক্রিয়া। এখন যেখানে কেউ যদি উল্টাপাল্টা করে তারা হয়তো সাময়িকভাবে করতেছে, কিন্তু আপনি মনে রাখবেন 18 থেকে 35 বছর বয়সের জনসংখ্যা হচ্ছে 5,92,00,000, আর 16 থেকে 17 এর প্রায় 80 লাখের মতো। তো এই জেনারেশনটা দিয়ে আপনি বিপ্লবের প্রথম পাঠ করেছেন। এখানে যদি কেউ ভুল ভ্রান্তি করে তাদের জন্য কিন্তু ওয়েভ আর একটা আসতেছে, রাইট, এবং সেই জেনারেশন কিন্তু এই জেনারেশনকে গ্রাস করবে, এবং এইটাই স্বাভাবিক। এবং এই জেনারেশনের কিন্তু সতর্ক হওয়া দরকার যে তারা যদি কোথাও নিজেদেরকে বন্দুক দিয়ে থাকে, জাতীয় স্বার্থ, নাগরিক স্বার্থ যদি বিপর্যস্ত হয়, আর একটা ওয়েভ আমাদের নেক্সট জেনারেশন এইটাকে কিন্তু বিপর্যস্ত করবে, ধ্বংস করবে। এই জায়গাটায় সতর্ক না হলে সমস্যা আছে এদের। আমরা দেখছি গত কিছুদিন ধরে নির্বাচন, দ্রুত নির্বাচন দাও, তাড়াতাড়ি নির্বাচন দাও, আরেক পক্ষ বলছে না আগে সংস্কার করো তারপরে নির্বাচন দাও। 5 আগস্টের আগে রাজনৈতিক ঐক্য আমাদের মতো সাধারণ মানুষদেরকে খুব আশাবাদী করেছিল। আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছিলাম। এখন আবারও সেই আগের মতো দা কুমড়ো সম্পর্ক, একজন আরেকজনের সাথে ঐক্যমত্যে পৌঁছানোর যে অভাব দেখা যাচ্ছে, সে বিষয়ে আপনি কি মনে করেন? এখানে মতামত অতি পরিষ্কার। রাজনীতি কম জানা লোকজন রাজনীতিতে নেতৃত্ব করতেছে, আবার মানে হাইকমান্ডকে অ্যাভয়েড করে মিড লেভেল থেকে ভিন্ন ধারার তৈরি হচ্ছে। তারপর ধরেন এই যে 24-এর যে ঘটনা, এরপরে ঐক্যর কথা বলেছে। জি, ঐক্যটা কেন হচ্ছে না? এটার কারণ কেউ কেউ খরিদ হয়ে যাচ্ছে ভারতের কাছে, ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসতেছে। তো এখন আপনি নির্বাচনটা করবেন কিভাবে? অবশ্যই নির্বাচন দরকার। 17 বছর নির্বাচন মানুষ পায় নাই, ভোট দিতে পারে নাই, আমাদের মতো লোকরা দেশে আসতে পারে নাই। ট্রু। তো নির্বাচন দিবেন, নির্বাচনের পরিবেশটা কি তৈরি করতে পেরেছেন? রাজনৈতিকভাবে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে যেভাবে অবিন্যস্ত করে রাখা হচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশকে যতক্ষণ পর্যন্ত আপনি শক্তিশালী করতে না পারবেন, গণবান্ধব করতে না পারবেন, নাগরিক বান্ধব করতে না পারবেন, আপনি এই পুলিশকে কখনোই আপনি কাজের মধ্যে ফিরিয়ে আনতে পারবেন না। আর পুলিশ না থাকলে আপনি শুধু আর্মি দিয়ে তো একটা নির্বাচন হতে পারবেন না। ঠিক তাই। সেক্ষেত্রে দুইটা প্রবলেম, আপনি পারতেছেন না আইন শৃঙ্খলা অবনতির কারণে। এখানে যদি আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে ঠিক না করে যদি নির্বাচনে যান, হাজার হাজার মানুষ মারা যাবে, এটা দায় নেবে কে? রাইট। আমার মনে হয় না ডক্টর ইউনূস এর দায় নেবেন। দ্বিতীয়ত হলো, বিপ্লবটা হলো কেন? এটা কি আপনি একটা চেয়ারে আপনি আছেন, আরেকজনকে আবার চেয়ারে নিয়ে বসাই দেবেন? না, বিপ্লব মানে পরিবর্তন। এখানে আপনি যে কাঠামোগত, যে কারণে যে কাঠামো দিয়ে স্বৈরাচার ফ্যাসিবাদ তৈরি হয়, এই কাঠামোকে আপনাকে ভেঙে দিতে হবে। এই ভেঙে না দিলে এই বিপ্লব, এই সরকার, এটার কোনো মানে নাই। খুব সত্যি। তো এই কাঠামোটা ভাঙতে হবে কিভাবে? কাঠামোটা ভাঙতে হবে, আপনাকে বেসিক জায়গাটা সংবিধানের পরিবর্তন করেন। এটার জন্য 3 মাস এনাফ। ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, 3 মাস এনাফ। আপনি বেসিক পরিবর্তনটা করেন, জুডিশিয়ারি পাওয়ারটা, জুডিশিয়ারি সেপারেট করেন, ওখানে ফ্যাসিবাদের যত দালাল আছে তাদেরকে বের করে দেন। তারপর হলো সরকারের কাঠামোগত, রাষ্ট্রপতি এখানে ক্ষমতার ভারসাম্য আনেন। জি জি। পার্লামেন্টের মধ্যে পার্লামেন্টারি গ্রুপগুলোর পাওয়ার বাড়াতে হবে, যার তারা যেন মন্ত্রণালয়ের উপরে খবরদারি মানে করতে একক পারে। মনস্টার যেন না হয়ে যায়। না না না, সব একক ক্ষমতা মনস্টার হয়ে কোনো আমার কাজ নাই। হাতে, আমি দেশের প্রধানমন্ত্রী, আমার যা মন চাই দেশ সেভাবে চলবে। তারপর আপনি দলীয় প্রধান যে হবে সে সরকার প্রধান হতে পারবে না। আপনি উচ্চ কক্ষ করেন, এই কয়টা করেন, এবং পুলিশকে ভাগ করেন। একটা পুলিশের একটা অংশকে আপনি জুডিশিয়ারির হাতে দিয়ে দেন, তদন্ত আপনার হাতে রাখার দরকার নাই। রাইট। পয়সা বানানোর মেশিন আপনার দরকার নাই, আপনি ওইটাকে জুডিশিয়ারির হাতে দিয়ে দেন, আর বাকি পুলিশটাকে আপনি স্থানীয় সরকারের কাছে দিয়ে দেন, সমস্যার সমাধান হয়ে যাবে। এইটুক করে গণভোটে দিয়ে দেন। গণভোটটা হাইকোর্ট অনুমোদন দিয়েছে, তো গণভোটে দিয়ে দেন। গণভোটে যেটা পাশ হয়ে আসবে সেইটা কোনো সংসদের বাপের ক্ষমতা নাই এটা চেঞ্জ করে। একদম শেষ প্রশ্ন আপনার কাছে, অন্তর্বর্তীকালীন সরকারকে 10-এর ভিতরে কত নম্বর দিতে চান আপনি? ডক্টর ইউনূসকে আমি 10-এর মধ্যে 10ই দেবো, কিন্তু অন্যদেরকে দেবো 3। অনেক ধন্যবাদ মহিউদ্দিন ভাই, আপনি অসংখ্য ব্যস্ততার মধ্যে আমাদের স্টুডিওতে এসে সময় দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদের। দর্শক, এই ছিল আজকের জানতে চাই বাংলাদেশে।
দেখা হবে আবার আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।